সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ১ নিয়ে আলোচনা করব। সেশন ১, ২ এবং ৩ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সমাধান করে দিয়েছি ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। দেখো, এখানে বলা হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি। আসলে ডিজিটাল আগামীর প্রস্তুতির বিষয়টা বলতে কি বোঝাচ্ছে? বলতে গেলে প্রযুক্তির প্রসারের ফলে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে আমাদের জীবনযাত্রার চিত্র। বদলে যাচ্ছে জীবনযাপন, লেনদেন, যোগাযোগ, পেশা এবং বিনোদনের মাধ্যম। আগামী ৫ বছর পর আমাদের জীবনে কি পরিবর্তন আছে তা আমরা এখন হয়তো অনুমানও করতে পারি না। প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীর যেকোনো পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হয়। এখন আমাদের পড়াশোনা আর জানা শুধু পাঠ্য বইয়ের সীমাবদ্ধের মধ্যে নেই। আরো আমাদের হচ্ছে পরিধি বিস্তৃত করতে আমাদের নতুন কিছু শিখতে হয় ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে। যে কারণে কার্যকরভাবে যথাযথ তথ্য আদান-প্রদান করতে পারা অনেক গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। শিক্ষার্থী বন্ধুরা, সেই বিষয়গুলো আমরা সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা জানবো সত্য অনুসন্ধান। কিভাবে আমরা সত্য অনুসন্ধান করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। দেখো, বলা হচ্ছে সেশন ১, সত্য অনুসন্ধান। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজে যেকোনো তথ্য এক মুহূর্তেই অনুসন্ধান করে বের করে ফেলি। এটা ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি। আবার ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করব, সেখানে আমরা সবাই কমপক্ষে একটা করে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করব এবং সে সম্পর্কে একটা করে নিবন্ধ বা আর্টিকেল লিখবো আমরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে যে সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে। চাকরির সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে। একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাৎকারের বিষয়ক একটি বই পড়ছিল। এই সময় তার পাশের সিটে বসে একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে কাজ করে। কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে। সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো। ১ সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল। সাগর চিঠি খুলে দেখলো তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র, অর্থাৎ সাগরের চাকরি হয়ে গিয়েছে। লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইটও দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে। সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেল। সাগর খুশি হয়ে লোকটিকে আরো কিছু টাকা দিল। চিঠিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানলো তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল। এই যে শিক্ষার্থী বন্ধু, আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে কেন এই বিষয়গুলো হয়ে থাকে, এর সমাধান একটা আছে, আমি সেটা করে দিয়েছি। চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো, এখানে একটি বিষয় বলা হচ্ছে, একটু চিন্তা করে বলি তো, বাসের ওই অসাধু লোকটি কিরূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো। ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের মন জয় করা শিখে নিয়েছে ওই লোকটি। আর সেভাবে মানুষের সাথে কথা বলে মানুষের বিশ্বাসী হয়ে ওঠে। নিজে একটা ওয়েবসাইট তৈরি করেছে যা অন্যের কাছ থেকে তথ্য চুরি করে নেওয়ার মতো। এভাবে অনেকেই বর্তমানে এই কার্যাবলীগুলো করতেছে শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখো, বলা হচ্ছে যে জ্যোতির নবম শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বললেন সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন। ওই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদটি দেখলো, বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না। সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেইল করলো। একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দেবে। জ্যোতি মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল। কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে। এখন কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, যে একটু চিন্তা করে বলি তো, অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করলো? বলা যেতে পারে সংবাদটি ছিল অনেক আগের। আর ওই ব্যক্তি সেটি ডাউনলোড করে নিয়ে নতুন কিছু সংযুক্ত করে ছড়াচ্ছে, যা আসলে ভয়াবহ এক অপরাধ। আসলে এভাবেই অনেক লোভী ব্যক্তি আজ তাদের টাকা-পয়সা দিয়ে নতুন ভিডিও কিনে কিছু যুক্ত করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এমনটা করে থাকে, যা এক ধরনের প্রতারণা শামিল। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন। ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি। পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে। সংবাদটি এটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে। সংবাদে লেখা আছে পাঠ্য বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে। পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে। পলাশ নবম শ্রেণীতে পড়ে। স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো। তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন।
তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরো অনেকে এটি শেয়ার করলেন। ১ সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন। প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা একটা সংবাদ। কথা হচ্ছে এখন শিক্ষার্থী বন্ধুরা, যে একটু চিন্তা করে বলি তো, সংবাদপত্রের ওই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে। আমরা বলতে পারি এখানে আসলে এই সংবাদপত্রটিতে আসল সংবাদ ছাপানো হয়েছিল, কিন্তু কোনো লোভী ব্যক্তি টাকার লোভে পড়ে ছবিটি এডিটিং করে সবার কাছে ছেড়ে দেয়। এটি ছিল মূলত লোকজনের মাঝে বিদ্বেষ ছড়ানোর মনোভাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় যে উল্লিখিত ৩টি পরিস্থিতিতে সাগর, জ্যোতি ও জ্যোতির মা ও পলাশের বাবা কি করতে পারতেন বলে আমরা মনে করি বা তুমি মনে করো। সেখানে আমরা বলতে পারি যে সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল, আপনার মোবাইল যে ওয়েবসাইটটি দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান। আর ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা লিখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট। নিয়োগপত্রটির কাগজ, লোগো, খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারতো এটি নকল। এছাড়া নিয়োগপত্র টিম ইমেল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানায় আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয়। সুতরাং ওটি একটি ভুয়া। ২ নম্বরের ঘটনাটি ছিল, যেটা মূল বিষয় আর কি হওয়া উচিত ছিল, কোন চাকরির প্রক্রিয়াতে চাকরি পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ। সাগরের এটি করা উচিত হয়নি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে যে এবার বাকি দুটি ঘটনায় কি করা যেতে পারতো বা যেত তা আমরা লিখি। দেখো আমি এখানে দুটি নমুনা উত্তর লিখে দিয়েছি, চাইলে তোমরা দুটি ব্যবহার করতে পারো বা এর সহায়তা নিয়ে আরো নতুন কিছু তৈরি করতে পারো। যেহেতু দ্বিতীয় ঘটনাটি ছিল বানোয়াট এবং স্বনামধন্য পত্রিকার নামে মিথ্যা কথা ছড়ানো। প্রথমত ওই পত্রিকার সঙ্গে যোগাযোগ করা লাগতো, বা ওই যে টিভিতে সংবাদটি প্রকাশ করা হয়েছিল ওই জনপ্রিয় টিভি মাধ্যমের সংবাদদাতা বা রিপোর্টারের সঙ্গে সাক্ষাৎ করা লাগতো, তাদেরকে অবগত করা উচিত ছিল, তাদেরকে জানানো উচিত ছিল, তাহলে তারা এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নিতে পারতো অতি সহজেই। এরপর দেখো ৩ নম্বরের যে বিষয়টি ছিল, যে পত্রিকার সাথে যোগাযোগ করা লাগতো। এই ছবিটি এডিট করা ছিল, চাইলে এ বিষয়ে সরকারি সহায়তা নেওয়া যেত। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে অনেক কিছুই করা যেত। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়া যেত। আসলে উপরে ৩টি পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে কোন তথ্য বিবৃত আমরা খুঁজে বের করলাম একটু হলেও। বাংলাদেশেরও কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। এটা বিষয় মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সার্চ ইঞ্জিন বলে বেশ কিছু বিষয় রয়েছে। কিরকম? গুগল, বাংলাদেশের আছে বিং, ইয়াহু, এগুলো সার্চ ইঞ্জিন। ফ্যাক্ট চেক বাংলাদেশ, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আমরা অনেক কিছু ওয়েবসাইটের নাম পাবো, যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে আমাদেরকে সাহায্য করতে পারে। এই বিষয়টা আমরা কোনো তথ্য পেলে আগে গুগল, বিং, ইয়াহু, ফ্যাক্ট চেক বাংলাদেশ লিখে সার্চ দিয়ে সেখানে কিওয়ার্ড গুলো বসিয়ে দিয়ে চেক করতে পারবো তথ্য সঠিক না ভুল। আমরা যে কোনো একটি দুইটি ওয়েবসাইট থেকে যাচাই করা সংবাদটি পড়ব এবং শ্রেণীকক্ষে সবাই মিলে একে একে উত্তর দেব কিভাবে ওই সংবাদটিকে বিকৃত করা হয়েছে। কমেন্ট বক্সে লিখে জানাতে শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী পৃষ্ঠায় অবশ্য সমাধান করে দিয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাস্তবতার ভিন্নতা সেশন 2। আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব, এবং তা হলো বাস্তবতা ও মিডিয়ার, অর্থাৎ গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম চোখে বাস্তবতা। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি। এই তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা পারসেপশন তৈরি করে। আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যের সাথে কিছুটা আলাদাও হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের স্কুলে বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি। কিরকম? দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি বলতি আমি আজকের মূল বিষয়ে যাওয়ার আগে গত সেশনের বিষয়টা নিয়ে একটাবার চিন্তা করে দেখো তো দেখি। আমরা বাড়ি থেকে একটা তালিকা তৈরি এনে কথা বলেছিলাম। আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি সমন্বয় কর্তার কথা বলেছিলাম। তা কি? তাহলে ভয়েস কমান্ড, অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আনা একটি একটি পয়েন্ট বলবো আর কম্পিউটারে তার লেখা হয়ে যাবে। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই কাজটি কিভাবে করতে হয় জানি, যারা জানি তারা অন্যদের সাহায্য করতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের মধ্যে, শ্রেণীর মধ্যে। আর না জানলে অসুবিধা নেই, আমি এখানে নির্দেশনা কিছু দিয়েছি, সেই নির্দেশনাগুলো আমরা অবলম্বন করতে পারি। পাঠ্য বইয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে, তো চলো সেই নির্দেশনাগুলো আমরা জেনে নিই। তবে হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এই কাজগুলো করতে গেলে আমাদের ল্যাপটপ ও ইন্টারনেটের সংযোগ দিতে হয়। তো এখানে কি কি আমাদের কাজগুলো করতে হবে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, আমি সেখানে বলে দেই।
গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব। ফাইলের ফন্টসে ক্লিক করে মোর ফন্টস অপশন সিলেক্ট করব। নতুন একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে স্ক্রিপ্ট অল স্ক্রিপ্ট এ ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করব আমরা। ভাষা দেখতে পাচ্ছ তোমরা এই যে বিষয়টি। ওকে ক্লিক করলে আরেকটি নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো আসবে। এই সবগুলোকে ক্লিক করে সিলেক্ট করে নিব। এবার আবার আমাদের ডক্স এর ফন্ট এর অপশনে গিয়ে যে বাংলা ফন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পাবো। তার যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কার্যাবলী এরপর আমরা ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস চাপবো। এই তিনটি বাটন একসঙ্গে ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়ে যাবে এবং স্ক্রিনে একটি মাইক্রোফোনের ছবি আসবে। মাইক্রোফোনের উপর আবার আমাদের ফন্ট সিলেক্ট করার অপশন থাকবে। আমরা বাংলা সিলেক্ট করে নিব। এরপর মাইক্রোফোনটিতে ক্লিক করলে আমাদের ভয়েস রেকর্ড হবে এবং সাথে সাথে তা আমরা তৈরি করা ডক্স ফাইলে লেখা হয়ে যাবে। আমরা বলবো, লেখাটা হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে আমার এই নির্দেশিকাটা পালন করে সবাই কার্যাবলীগুলো করতে পারো। এই নির্দেশনা বুঝতে যদি কঠিন হয় তাহলে ভয়েস টাইপ বাংলা রাইটিং একটি কিওয়ার্ড দিয়ে ইন্টারনেট সার্চ দিলে আমরা এই পুরো প্রক্রিয়া করে বর্ণনা করে কয়েকটি ভিডিও আছে যা দেখেও আমরা সহজে কাজটি করতে পারবো। আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে বলবো। বল পয়েন্ট কলম দিয়ে যেগুলো আমরা লিখেছি সেগুলো আমরা পয়েন্টগুলো বলবো এবং ডকুমেন্ট তৈরি করব। এভাবে আমরা ডকুমেন্টগুলো তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো বিষয়ে বাংলা হোক, বিজ্ঞান হোক, ধর্ম হোক, সব ক্ষেত্রে আমরা এই বিষয়টা অনুসরণ করতে পারি। বিদ্যালয়ে যদি কম্পিউটার না থাকে তাহলে আমরা বোর্ডে লেখার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। তবে প্রতিটা বিদ্যালয়ে এখন কম্পিউটার ল্যাব রয়েছে, সেখানে অবশ্যই কম্পিউটার রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলোকে গণযোগাযোগ মাধ্যম বলে। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগের মাধ্যমের নামই হচ্ছে নিউ মিডিয়া। তাহলে আমরা জানলাম গণযোগাযোগ কাকে বলা হচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে গণযোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে টেলিভিশন, সংবাদপত্র, রেডিও। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থী। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে। আমরা কি এই ধরনের কিছু উদাহরণ দিতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি, কেন নয়। দেখো, একদিকে গণযোগাযোগ মাধ্যম, অপরদিকে নিউ মিডিয়া সংস্করণ। বাংলাদেশ টেলিভিশন নিউ মিডিয়া সংস্করণ হিসেবে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ। বিবিসি টেলিভিশন, যেটা বিবিসি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, এর নিউ মিডিয়া সংস্করণ। ৭১ টেলিভিশন, সেখানে আমরা ৭১ ইউটিউব চ্যানেল দেখতে পাই এবং ফেসবুক পেজও দেখতে পাই। দেশ টিভি, একদিকে দেশ টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, এই বিষয়গুলো আমরা দেখতে পাই শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখো, এখানে যে বিষয়গুলো থাক না কেন, ঘটনা ১, ঘটনা ২ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের অবশ্যই করা উচিত, এই কার্যাবলীগুলো। কেন? এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। ভিডিওর ফুটেজের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। কিরকম দেখো, যে আমরা বিভিন্ন মাধ্যমে বারবার যে তথ্যটি দেখি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রকৃত সত্য। অনেক সময় আবার এই প্রকৃত সত্যটা নাও হতে পারে। অনেক আমরা বিজ্ঞাপনে দেখতে পাই, অনেক টিভিতে দেখতে পাই, গণযোগাযোগ মাধ্যমগুলোতে সেগুলো মিথ্যাও হতে পারে, তবে অধিকাংশই সত্য হয়। এই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখবো সদা সর্বদা। তো একটা বিষয় হচ্ছে যে কিভাবে আমরা সংবাদপত্র পাঠ করতে পারি, রেকর্ড করতে পারি। এই বিষয়টা একটা রয়েছে আমাদের। আমি এর সমাধানটা করে দিয়েছি। তো চলো আমরা সেই পরবর্তী পৃষ্ঠায় যাই এবং তোমাদেরকে দেখে দিই কিভাবে সমাধান করবো আমরা। দেখো, আমি এখানে একটা নাম দিয়েছি, তারিখ দিয়েছি, সংবাদ মাধ্যমের নাম সময় টিভি, সংবাদের শিরোনাম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, সংবাদের বিষয় উপজেলা নির্বাচন নিয়ে। আমার মতামতটা কি হতে পারে? তোমাদের মতামত ভিন্ন হতে পারে, আমারও মতামত ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আমি একটা মতামত দিয়েছি। আসলে নির্বাচনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি উপজেলায় ৫ বছর পর নির্বাচন হয়। আর সেই হিসেবে নির্বাচন হচ্ছে ৫ বছর পর। তবে আমি এখানে নির্বাচনের সংবাদ নিরপেক্ষতার ভাব দেখেছি। আমরা সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও যেকোনো জায়গা থেকেই সংবাদগুলো পেতে পারি, মানে নিতে পারি। সংবাদের বিষয় এবং আমার মতামত ২ লাইনের বেশি হওয়া উচিত নয়। আমার মতামত অংশে এই সংবাদটি প্রকৃত সত্য মিডিয়ার তৈরি, সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আমার মতামতের সিদ্ধান্ত লিখবো আমি। সেক্ষেত্রে বন্ধুরা চাইলে তোমরা এই কাজগুলো করতে, তোমরা বিতর্ক ব্যবস্থা করে করতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেশন ৩ নিয়ে। পরবর্তী কোনো দিনে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।